হে হরিয়া, এখনো ঘুমাচ্ছিস নাকি? এখনো তো অন্ধকার ভাইয়া। আমাকে শেখাতে আসিস না। যা, আগে কুয়ো থেকে 2 ঘড়া পানি ভরে নিয়ে আয়। দাদা, রাত থেকেই শরীরটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর এসেছে। জ্বর এসেছে তো কি হয়েছে, কাজ তো করতেই হবে। শুনছো, ওকে বলো জঙ্গল থেকে কিছু কাঠও নিয়ে আসতে, বাড়ির চুলা খালি পড়ে আছে। শুনেছিস তো? আর ফেরার সময় কাঠও নিয়ে আসবি, তারপর মাঠে চলে আসবি, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে দাদা। হরিয়া আর কেউ নয়, রামুর আপন ছোট ভাই। সে চুপচাপ উঠে ঘোড়া হাতে কুয়োর দিকে রওনা দিল। মা বাবার মৃত্যুর পর হরিয়া এই ভেবেই বড় ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেছিল যে ভাই তাকে নিজের সন্তানের মতো ভালোবাসবে, কিন্তু ভাগ্যের ইচ্ছে ছিল অন্য কিছু। রামু আর তার স্ত্রী শান্তি হরিয়াকে ভাই নয়, বরং একজন চাকর মনে করত। সারাদিন তাকে দিয়ে কাজ করাতো, আর বিনিময়ে দিত শুধু অপমান, তিরস্কার আর শুকনো রুটি। 2 ঘড়া পানি আনার পর হরিয়া জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগলো। তারপর কাঠের ভারী বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরল, কিন্তু কখনো তার বিশ্রাম নেওয়ার সুযোগ হলো না। বেচারা হরিয়া আবার কাজে লেগে গেল। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তার কাজ শেষ হলো না। কখনো মাঠে লাঙ্গল চালানো, কখনো গবাদি পশুদের স্নান করানো, কখনো গুদামঘর পরিষ্কার করা, এভাবেই সারাদিন দৌড়াদৌড়িতে কেটে গেল। গ্রামের অনেক মানুষ এসব দেখত। হরিয়ার জন্য তাদের মায়াও হতো, কিন্তু রামুর ভয়ে কেউ কিছু বলতে পারত না। সন্ধ্যা নামতে শুরু করলো। হরিয়ার অবস্থা তখন খুবই খারাপ হয়ে গিয়েছিল। সকাল থেকে হরিয়া একটাও দানা মুখে দেয়নি। ক্ষুধায় তার পেট ব্যথা করছিল। সে ভাবছিল হয়তো আজ তাকে পেট ভরে খেতে দেওয়া হবে। সেই আশাতেই সে বাড়ি ফিরল। রামু আর শান্তির জন্য গরম গরম সবজি, ডাল আর ঘি মাখানো রুটি তৈরি হচ্ছিল। হরিয়ার মনে হলো হয়তো আজ তার জন্য ভালো কিছু রান্না হয়েছে, কিন্তু পরের মুহূর্তেই তার আশা ভেঙে গেল। এই নে তোর খাবার। বৌদি, শুধু এটুকুই? হ্যাঁ, কেন, তোর কি মিষ্টি চাই? না ভাবি, আমি তো শুধু... মনে হচ্ছে মহারাজের জন্য রাজকীয় ভোজের ব্যবস্থা করা দরকার। দাদা, আমি সকাল থেকে কিছুই খাইনি, মাঠের সব কাজও আমিই করেছি। তাতে কি এমন উপকার করে ফেলেছিস? না ভাইয়া, আমার সেরকম কোনো মানে ছিল না। বেশি কথা বলবি না, যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। হ্যাঁ দাদা। পরদিন সকালেও প্রতিদিনের মতো একই ঘটনা ঘটল। বাড়ির উঠোনে রামুর কর্কশ গলা ভেসে এলো। কোথায় মরেছিলিস? আগে পশুগুলোকে খাবার দে, তারপর মাঠে চলে আয়। আর শোন, বাড়ি ফেরার সময় বাজার থেকে কিছু জিনিসপত্রও নিয়ে আসবি। হ্যাঁ দাদা। হরিয়া কোনো উত্তর না দিয়ে কাজে লেগে গেল। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা নামতে শুরু করলো, কিন্তু কাজ যেন শেষই হচ্ছিল না। দিন কেটে যেতে লাগলো। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, তারপর 1 মাস, কিন্তু হরিয়ার জীবনে কিছুই বদলালো না। একদিন শান্তি বলল, শুনছো? হ্যাঁ, বলো। এই হরিয়াকে আর কতদিন বাড়িতে রাখবে? কেন? কাজ তো ভালোই করে। কাজ করে তো কি হয়েছে, ওর মুখ দেখতেও আমার ভালো লাগে না। সকালে উঠলেই সামনে ও, সন্ধ্যায় ফিরলে ও। আমার ইচ্ছে করে ওকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিই। বের করে দেব? হ্যাঁ, একবার বাড়ি থেকে চলে গেলে আর কখনো ফিরে আসবে না। সেই সময় হরিয়া বাড়ির বাইরে বসেছিল। রামু আর শান্তির সব কথাই তার কানে পৌঁছাচ্ছিল। তার হৃদয় ভেঙে গেল। যে বাড়িটাকে সে নিজের বাড়ি বলে মনে করত, সেই বাড়ির মানুষই তাকে বোঝা মনে করত। আমি কি সত্যি এই বাড়ির জন্য বোঝা? ভাবি কি সত্যিই ঠিক বলছে? আমার কি এখান থেকে চলে যাওয়া উচিত? পরের দিন রামু আবার তাকে জঙ্গল থেকে কাঠ আনতে পাঠালো। দুপুরের সময় জঙ্গল একেবারেই নিস্তব্ধ। হরিয়া কাঠ কাটছিল, কিন্তু তার মন কাজে লাগছিল না। নানা চিন্তায় ডুবে থাকতে থাকতে সে জঙ্গলের আরো গভীরে চলে গেল।
সেখানে একটি খুব পুরনো বটগাছ ছিল। গ্রামের লোকেরা বলতো সেই বটগাছের নিচে বসে অনেক মানুষ তাদের জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। হরিয়া খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে গিয়ে সেই বটগাছের নিচে বসলো। চারিদিকে অনেক দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না। ঠিক তখনই সে একটি অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেল। হরিয়া, হরিয়া। হরিয়া চমকে উঠে দাঁড়ালো, চারিদিকে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। কিছুক্ষণ পর আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো। যে ঘরে তোর সম্মান নেই, যে ঘরে তোর পরিশ্রমের কোনো মূল্য নেই, যেখানে তোর চোখের জলের কোনো কদর নেই, সেই ঘর ছেড়ে চলে যা, নিজের পথ বেছে নে। তোর গন্তব্য অন্য কোথাও অপেক্ষা করছে। হরিয়ার বুক ধড়ফড় করতে লাগলো। সে বুঝতেই পারছিল না এই কণ্ঠস্বর কোথা থেকে আসছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সে ভয়ে আর বিস্ময়ে জিজ্ঞেস করলো, তুমি কে? সামনে এসে কথা বলছো না কেন? কিন্তু এবার আর কোনো উত্তর এলো না। শুধু হালকা বাতাসের শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে জঙ্গলে আবার নীরবতা নেমে এলো। তারপর জঙ্গল আবার আগের মতো শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। হরিয়া অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এটা কি আমার কল্পনা ছিল? কেউ কি আমার সঙ্গে মজা করছিল? সত্যিই কি আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত? কিন্তু আমি যাব কোথায়? এই পৃথিবীতে আমার আপন বলতে আর আছেই বা কে? হরিয়া কাঠের বোঝা কাঁধে তুলে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির উঠোনে পৌঁছাতেই শান্তির রাগে ভরা মুখ তার সামনে এসে দাঁড়ালো। এত দেরি করলে কেন? ভাবি, জঙ্গলের একটু ভেতরে চলে গিয়েছিলাম। অজুহাত দেখাস না, কাজ চোর কোথাকার। দাদা, আমি তো সকাল থেকে কাজই করছি। কাজ করিস তো কি হয়েছে? তাতে কি আমাদের ওপর কোনো উপকার করছিস? আমি তো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি। একে তো খুব মাথায় তুলে রাখা হয়েছে। শোন হরিয়া, তুই এই বাড়ির ওপর একটা বোঝা। এখানকার খাবার খাস আর বদলে কিছুই করিস না। থাকতে হলে চুপচাপ থাক, না হলে যেখানে যেতে ইচ্ছে হয় চলে যা। দাদা, আমি কি সত্যি এই বাড়ির জন্য বোঝা? আমাদের সামনে মুখে মুখে কথা বলছিস? আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে কি এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। এই কথা শুনে হরিয়ার হৃদয় ভেঙে গেল। আজ প্রথমবার সে অনুভব করলো যে এই বাড়িতে সে সত্যিই একজন পরের মানুষ। সে শান্ত গলায় বলল, ঠিক আছে ভাইয়া, আজকের পর আমার কারণে আপনাদের আর কোনো কষ্ট হবে না। রামু আর শান্তি ভাবল হরিয়া ভয় পেয়ে গেছে, কিন্তু তারা জানতো না যে হরিয়া তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। সেই রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়ল, হরিয়া নিঃশব্দে উঠে দাঁড়ালো। সে তার পুরনো ঝুলাটা হাতে নিল এবং কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশে অসংখ্য তারা ঝলমল করছিল। গ্রামের সরু গলিগুলো ছিল একেবারে নিস্তব্ধ। হরিয়া ধীরে ধীরে অজানা পথের দিকে হাঁটতে শুরু করলো। হরিয়া শেষবারের মতো পিছন ফিরে নিজের বাড়িটার দিকে তাকালো। সেই বাড়ি যেখানে সে তার শৈশব কাটিয়েছিল, সেই বাড়ি যেখানে সে কখনো ভালোবাসা পায়নি। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং সামনে এগিয়ে গেল। হরিয়া হাঁটতেই থাকলো। রাত কেটে গেল, সকাল হয়ে গেল। সে নিজেও জানতো না যে সে কোথায় যাচ্ছে। তার কাছে না ছিল কোনো টাকা, না ছিল কোনো আত্মীয় স্বজন, তবুও সে এগিয়ে চলল। কয়েক ঘন্টা পরে সে আরেকটি গ্রামে পৌঁছালো। এই গ্রামটি তার গ্রামের চেয়ে অনেক বড় ছিল। এখানে বড় বড় বাড়ি ছিল, চারিদিকে সবুজ শ্যামল ক্ষেত দেখা যাচ্ছিল। গ্রামের এক প্রান্তে একটি বিশাল অট্টালিকা বা হাবিলি ছিল। হাবিলির সামনে 10টিরও বেশি গরু বাঁধা ছিল। দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ফলের মাঠ চোখে পড়ছিল। এটি ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি গোবিন্দ শেঠের হাবিলি। গোবিন্দ শেঠের ধন সম্পদের কোনো অভাব ছিল না। শত শত বিঘা জমি, অসংখ্য গবাদি পশু এবং শস্যে ভরা গুদামঘর ছিল তার। কিন্তু তার জীবনে একটি বড় অভাব ছিল, তার কোনো সন্তান ছিল না। বিশেষ করে এমন কোনো ছেলে ছিল না যে তারপরে সবকিছু দেখাশোনা করতে পারবে। ঠিক সেই সময় তার নজর পড়ল ক্লান্ত ও অবসন্ন হরিয়ার উপর। তিনি স্নেহভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? আমার নাম হরিয়া শেঠজি। কোথা থেকে এসেছো? পাশের গ্রাম থেকে। কি কাজ করো? যে কাজ দেয়া হয় সেটাই করি। মাঠের কাজ, গরু ছাগলের দেখাশোনা, বাড়ির কাজ,
সবই করতে পারি। যদি আমি তোমাকে কাজ দিই, করবে? জি শেঠজি, অবশ্য করব। আমার কাছে 10টা গরু আছে, অনেক জমি আছে, সবকিছুর দেখাশোনা করতে হবে। কাজটা কঠিন এবং পরিশ্রমের। আমি পরিশ্রমকে ভয় পাই না শেঠজি। ঠিক আছে, আমি তোমাকে মাসে 3000 টাকা বেতন দেব। থাকার এবং খাবার ব্যবস্থাও এখানেই হবে। রাজি আছো? হরিয়া যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। যে ছেলেটা নিজের বাড়িতে দুবেলা পেট ভরে খাবারও পেত না, আজ সে সম্মানের সঙ্গে কাজ আর থাকার জায়গা পেয়েছে। হ্যাঁ শেঠজি, আমি রাজি আছি। আমি সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করব। এরপর আর কি, হরিয়া আনন্দের সঙ্গে কাজে লেগে গেল। গোবিন্দ শেঠের হাবিলিতে আসার পর অনেক মাস কেটে গেছে। এই কয়েক মাসে হরিয়ার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। এখানে কেউ তাকে বকাঝকা করতো না, কেউ তাকে অপমান করতো না। হরিয়াও মন দিয়ে নিজের কাজ করত। সে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যেত, গরুগুলোকে খাবার দিত, তাদের গোয়াল ঘর পরিষ্কার করত, গোবর সরাতো, গরুগুলোকে স্নান করাতো, তারপর মাঠ থেকে সবুজ ঘাস কেটে এনে খাওয়াতো। সন্ধ্যায় আবার পশুগুলোর দেখাশোনা করত। সারাদিন কঠোর পরিশ্রম করার পরও তার মুখে কোনো অভিযোগ থাকতো না। একদিন একজন কর্মচারী তাকে জিজ্ঞেস করল, হরিয়া ভাই, এত কাজ করার পরও তুমি কখনো ক্লান্ত হও না? কাজের মধ্যে কোনো ছোট বড় নেই ভাই। হরিয়ার এই কথাটাই গোবিন্দ শেঠের সবচেয়ে বেশি ভালো লাগতো। তিনি প্রায়ই দূরে দাঁড়িয়ে হরিয়াকে কাজ করতে দেখতেন। যতই তিনি হরিয়াকে দেখতেন ততই তার প্রতি শ্রদ্ধা বাড়তে থাকতো। তবুও তার মনে একটি প্রশ্ন বারবার ঘুরছিল, হরিয়া কি সত্যি এতটাই সৎ যতটা তাকে দেখা যায়, নাকি অন্যদের মতো সুযোগ পেলে সেও বদলে যাবে? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন আগে হরিয়ার পরীক্ষা নেওয়া দরকার। এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, গোবিন্দ শেঠ নিজের ঘর থেকে একটি বড় ব্যাগ নিয়ে বের হলেন। সেই ব্যাগে অনেক টাকা ছিল। তিনি নিঃশব্দে হরিয়ার ঘরে গিয়ে ব্যাগটি রেখে দিলেন। ব্যাগটি এমন জায়গায় রাখা হলো যাতে সকালে ঘুম থেকে উঠেই হরিয়ার চোখে পড়ে। তারপর শেঠ আবার নিজের ঘরে ফিরে গেলেন। কালই জানা যাবে হরিয়া আসলে কেমন মানুষ। পরের দিন সকালে হরিয়া প্রতিদিনের মতো খুব ভোরে ঘুম থেকে উঠল। ঘরের দরজা খুলতেই তার চোখ পড়ল একটি ব্যাগের উপর। আরে, এই ব্যাগটা এখানে এলো কিভাবে? সে ব্যাগটি খুলে দেখল ভেতরে অনেক টাকা রাখা ছিল। এত টাকা সে তার জীবনে কখনো একসঙ্গে দেখেনি। সে অবাক হয়ে বলল, এটা তো আমার নয়, নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। কিছুক্ষণ সে বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর একটি টাকাও না নিয়ে সরাসরি গোবিন্দ শেঠের ঘরে চলে গেল। শেঠজি, এই ব্যাগটা আমার ঘরে পেয়েছি। মনে হয় কারো পড়ে গেছে। আচ্ছা, তুমি কি দেখেছ এর মধ্যে কি আছে? জি, অনেক টাকা আছে। তোমার কি একবারও ইচ্ছে হয়নি কিছু টাকা নিজের কাছে রেখে দাও? শেঠজি, যে জিনিস আমার নয় তার ওপর আমার কোনো অধিকারও নেই। হরিয়া ছেলে, আজ তুমি আমার মন জয় করে নিয়েছ। সত্যি বলতে কি, ব্যাগটা আমিই সেখানে রেখেছিলাম। আমি তোমার সততা পরীক্ষা করতে চেয়েছিলাম, আর তুমি সেই পরীক্ষায় পুরোপুরি সফল হয়েছ। শেঠজি, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। আজ থেকে আমার সমস্ত জমি, গবাদি পশুর হিসাব নিকাশ এবং ব্যবসার দায়িত্ব তোমার উপর থাকবে। কিন্তু শেঠজি, আমি তো একজন সাধারণ শ্রমিক মাত্র। না বাবা, তুমি সাধারণ শ্রমিক নও। তুমি একজন সৎ মানুষ, আর একজন সৎ মানুষই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সেদিনের পর হরিয়ার জীবনে আরও একটি বড় পরিবর্তন এলো। এখন সে আর আগের মতো গোবর পরিষ্কার করতো না, নিজের মাঠ থেকে ঘাস কেটে আনতো না। এখন তার কাজ ছিল সবকিছু দেখাশোনা করা, ক্ষেতের তদারকি করা, শ্রমিকদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া, গবাদি পশুর হিসাব রাখা, শস্য বিক্রির রেকর্ড দেখা এবং পুরো খামারের ব্যবস্থাপনা পরিচালনা করা। সবই এখন হরিয়ার দায়িত্ব ছিল। হারিয়া বাবু, আজ কোন ক্ষেতে চাষের কাজ শুরু হবে? পূর্ব দিকের ক্ষেতে কাজ শুরু করো, আর গরুগুলোর জন্য সবুজ ঘাস কাটার ব্যবস্থাও করো। ধীরে ধীরে পুরো কাজকর্ম আগের চেয়ে আরও ভালোভাবে চলতে লাগলো। গোবিন্দ শেঠও খুব খুশি থাকতে লাগলেন। তার মনে হতে লাগলো বহু বছরের পুরনো স্বপ্ন যেন পূরণ হয়ে গেছে। একদিন তিনি হরিয়াকে জিজ্ঞেস করলেন,
হারিয়া বাবা, আজ ক্ষেতের কাজ কেমন হলো? খুব ভালো শেঠজি, এবার ফসল আগের চেয়ে আরও ভালো হবে। তোমার উপর আমার পুরো ভরসা আছে। আর আমি আপনার আশীর্বাদ পেয়েছি শেঠজি। এভাবে সময় ধীরে ধীরে কেটে যেতে লাগলো। এক রাতে হঠাৎ গোবিন্দ শেঠের প্রচণ্ড জ্বর এলো। শুরুতে সবাই ভেবেছিল সাধারণ জ্বর, কিন্তু পরের দিন তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। উঠতে বসতেও তার কষ্ট হতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে বললেন, শেঠজির সম্পূর্ণ বিশ্রাম দরকার, ওনার বিশেষ যত্ন নিতে হবে। ডাক্তারের কথা শুনে হরিয়া খুব চিন্তিত হয়ে পড়ল। সেদিনও সে সিদ্ধান্ত নিল এখন থেকে সব সময় শেঠজির পাশে থাকবে। দিন হোক বা রাত, হরিয়া তার সেবায় নিয়োজিত থাকত। অনেক রাত পর্যন্ত হরিয়া ঠিকমতো ঘুমাতও না। কখনো সে পানি এনে দিত, কখনো ওষুধ খাওয়াতো, কখনো ডাক্তার ডাকার জন্য দৌড়ে যেত, আবার কখনো পুরো রাত শেঠজির শিওরের পাশে বসে থাকত। শেঠজি, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বাবা, তুমিও একটু বিশ্রাম নাও। আগে আপনি সুস্থ হয়ে উঠুন, আমার বিশ্রামে চিন্তা করবেন না। একদিন গভীর রাতে গোবিন্দ শেঠের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন হরিয়া চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে গোবিন্দ শেঠের চোখ ভিজে উঠল। হে ভগবান, আমার যদি নিজের ছেলে থাকতো, সেও হয়তো এতটা যত্ন নিত না। হরিয়া বাবা। জি শেঠজি। হরিয়ার সেবা আর ডাক্তারের ওষুধের প্রভাবে ধীরে ধীরে গোবিন্দ শেঠের শরীর সুস্থ হতে শুরু করলো। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। পুরো হাবিলিতে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ল। কিন্তু সবচেয়ে বেশি খুশি ছিলেন গোবিন্দ শেঠ, কারণ অসুস্থতার সময় তিনি একটি বিষয় ভালোভাবে বুঝতে পেরেছিলেন। হরিয়া তার কাছে শুধু একজন কর্মচারী নয়, সে তার নিজের ছেলের থেকেও বেশি আপন। কয়েকদিন পরে গোবিন্দ শেঠ শহরের একজন আইনজীবী, গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং সব গুরুত্বপূর্ণ মুনিমদের হাবিলিতে ডেকে পাঠালেন। তারপর কয়েক ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত করা হলো। হরিয়া কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হতে চলেছে। অবশেষে গোবিন্দ শেঠ উঠে দাঁড়ালেন এবং সবার উদ্দেশ্যে বললেন, আপনারা সবাই জানেন আমার কোনো সন্তান নেই, কিন্তু ভগবান আমাকে এমন একজন মানুষ দিয়েছেন যে আমার সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে, যে কখনো লোভ করেনি, যে আমাকে নিজের বাবার মতো সম্মান দিয়েছে। তাই আজ থেকে আমার অর্ধেক সম্পত্তি, অর্ধেক জমি এবং অর্ধেক ব্যবসা হরিয়ার নামে করে দেওয়া হলো। শেঠজি, আপনি এসব কি বলছেন? আমি শুধু আমার হৃদয়ের কথা বলছি। এই ঘোষণা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। অনেকেই নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিল না। হরিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। যে ছেলেটিকে একসময় নিজের বাড়িতে দুটো শুকনো রুটির জন্য অপেক্ষা করতে হতো, আজ সেই মানুষই এক ধনী শেঠের অর্ধেক সম্পত্তির মালিক হয়ে গেছে। কিন্তু অর্ধেক সম্পত্তি পাওয়ার পরও হরিয়া একটুও বদলে গেল না। তার আচরণে কোনো অহংকার এলো না, তার কথাবার্তাও বদলালো না। একদিন সন্ধ্যায় হঠাৎ হরিয়ার নিজের পুরনো গ্রামের কথা মনে পড়তে লাগলো। সেই গ্রাম যেখানে সে বছরের পর বছর অপমান সহ্য করে কাটিয়েছিল। কিছুক্ষণ চিন্তা করার পর সে গোবিন্দ শেঠের কাছে গিয়ে বলল, শেঠজি, একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। আমার গ্রামের কথা খুব মনে পড়ছে। আমি কয়েকদিনের জন্য সেখানে যেতে চাই, তারপর আবার ফিরে আসব। কোনো সমস্যা নেই বাবা, তুমি যেতে পারো। তবে সত্যি কথা বলতে কি, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো শেঠজি। ঠিক আছে, তবে নিজের খেয়াল রেখো। পরের দিন হরিয়া নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এবার সে সেই আগের দরিদ্র হরিয়া ছিল না। কয়েক ঘন্টা পরে তার ঝকঝকে গাড়ি গ্রামের সীমানায় প্রবেশ করলো। গ্রামবাসীদের চোখ গাড়িটির উপর পড়তেই সবাই অবাক হয়ে গেল। আরে, এত বড় গাড়ি কার? মনে হচ্ছে কোনো বড় লোক এসেছে। গাড়িটি গ্রামের মাঝখানে এসে থামলো। তারপর গাড়ির দরজা খুলল। একজন গ্রামবাসী বিস্ময়ে চিৎকার করে উঠল, আরে, এ তো হরিয়া! কি বলছো, সেই হরিয়া? ধীরে ধীরে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলো। সবাই যেন অবিশ্বাসের চোখে তাকিয়েছিল। যে হরিয়াকে এক সময় ছেঁড়া কাপড়ে দেখা যেত, আজ সেই হরিয়াই তাদের সামনে দামি ও সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে।
কিছুদিন পরে হরিয়া গ্রামে একটি বড় জমি কিনল। সেখানে শুধু 2 তলা নয়, বরং 3 তলা একটি চমৎকার বাড়ি নির্মাণ করতে শুরু করলো। দেখতে দেখতে বিশাল ও সুন্দর বাড়িটি তৈরি হয়ে গেল। পুরো গ্রাম এখন শুধু হরিয়ার কথাই বলছিল। অন্যদিকে রামু আর শান্তিও এসব দেখছিল। তাদের চোখে যেন বিশ্বাসই হচ্ছিল না। বারবার তাদের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, কে কি সেই হরিয়া যাকে আমরা একদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? এত টাকা, এত বড় বাড়ি, এসব কিভাবে সম্ভব হলো? হরিয়া, এসব কি সত্যিই তোমার? হরিয়া কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার চোখের সামনে পুরনো দিনের স্মৃতিগুলো ভেসে উঠল। শুকনো রুটি, অপমান, তিরস্কার, আর সেই রাত যেদিন সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। মনে আছে ভাবি, এক সময় আমাকে 2টো শুকনো রুটির জন্য অপেক্ষা করতে হতো। আর মনে আছে ভাইয়া, আপনি বলেছিলেন যেখানে যেতে ইচ্ছে হয় চলে যা। আপনারাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আজ আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ? হ্যাঁ, কারণ সেদিন যদি আমি বাড়ি ছেড়ে না বেরোতাম, তাহলে হয়তো আজও সেখানেই পড়ে থাকতাম। হয়তো কোনোদিন নিজের পরিচয় খুঁজে পেতাম না। হরিয়া, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমি আপনাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এই কথা শুনে রামু আর শান্তির মাথা নিচু হয়ে গেল। তাদের কাছে কোনো উত্তর ছিল না। রামুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে নিজের ভুল বুঝতে পেরেছিল। সেদিন হরিয়া প্রমাণ করে দিল, সততা কখনো বৃথা যায় না। পরিশ্রমের ফল পেতে সময় লাগতে পারে, কিন্তু একদিন না একদিন সেই ফল অবশ্যই পাওয়া যায়। আজ আমি আপনাদের একটা কথা বলতে চাই। কখনো কোনো গরিব বা দুর্বল মানুষকে অপমান করবেন না, কারণ একজন মানুষের মূল্য তার পোশাক বা টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। মানুষের আসল মূল্য নির্ধারিত হয় তার কর্ম আর সততার মাধ্যমে। তো বন্ধুরা, কখনো কাউকে ছোট করে দেখো না। সততা, পরিশ্রম এবং ভালো চরিত্র একদিন না একদিন মানুষের জীবন বদলে দেয়। প্রিয় বন্ধুরা, পরের ভিডিওর মূল চরিত্রের জন্য আমরা একটি ছেলে ও একটি মেয়ের নাম বাছাই করব, আর সেই নাম হতে পারে তোমার নামই। তাই দেরি না করে কমেন্টে তোমার নাম লিখে দাও।